দর্শক, এবার কঠিন বিপদে পড়ে গেল ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে গভীর ষড়যন্ত্র করছে রাষ্ট্রপতি ও সেনাপ্রধান। যে কোনো মূল্যে শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় তারা। গোপন তথ্য ফাঁস, সম্পূর্ণ ভিডিওটি সামনে রয়েছে, আপনারা দেখতে থাকুন। অবশেষে রাজনৈতিক চাপেই পদত্যাগের ঘোষণা দিলেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস। বাংলাদেশে এখন নীরবে চলছে কাউন্টার রেভলিউশন বা পাল্টা বিপ্লব, এবং প্রায় সফল হতে চলেছে। এটা বোঝার সক্ষমতা তথাকথিত বিপ্লবের মাস্টারমাইন্ড ছাত্ররা তো দূরের কথা, উপদেষ্টারাও সেটা বুঝতে পারছেন না। বাংলাদেশের মানুষ অবশেষে বুঝতে পারছেন শেখ হাসিনাকে সরিয়ে মোহাম্মদ ইউনূসকে মসনদে বসিয়ে ঠিক কত বড় ভুল করেছেন তারা। হাসিনা বিরোধী একাধিক কর্তা ব্যক্তির আওয়াজ প্রকাশ্যে মোহাম্মদ ইউনূস সরকারের তীব্র সমালোচনা করছেন। এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, ক্ষমতা তার হাতে, এই তিনি এলেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। ভিডিওর থাম্বনেল এবং টাইটেল ও ভিডিওর কিছু অংশবিশেষ দেখে আপনারা ধারণা করতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। আসুন আমরা বিস্তারিতের দিকে মুভ করি। তার আগে যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আসুন আমরা সেই বিস্তারিত দেখে আসি। সবার প্রতি অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। হয়ে চলছে কাউন্টার রেভলিউশন বা পাল্টা বিপ্লব, এবং প্রায় সফল হতে চলেছে। এটা বোঝার সক্ষমতা তথাকথিত বিপ্লবের মাস্টারমাইন্ড ছাত্ররা তো দূরের কথা, উপদেষ্টারাও সেটা বুঝতে পারছেন না। প্রধান উপদেষ্টা আছেন ওনার 3-0 তত্ত্ব নিয়ে, কিন্তু ওনারা যে শূন্য অবস্থান করছেন এবং ওনাদের হাতে যে কোনো ক্ষমতা নেই, সেটা বোঝার ক্ষমতা ওনাদের নেই। আইন অ্যাডভাইজার এবং পররাষ্ট্র উপদেষ্টা দুজনেই আওয়ামী লীগের প্ল্যান বি হয়ে খেলছেন। এই যে আয়নাঘরের মতো একটা সারা পৃথিবী কাঁপানো ঘটনা, এখনও পর্যন্ত সেই আয়নাঘরের বিচারের কোনো প্রত্যক্ষ এবং পরোক্ষ কোনো কিছুই দেখছি না, বা দৃশ্যমান আমরা কিছুই দেখতে পাচ্ছি না। আয়নাঘরের যে মাস্টারমাইন্ড 13 BMA লং কোর্সের লেফটেন্যান্ট জেনারেল আকবর, সে গতকালকে 1 অক্টোবর সারা বেলা সময় কাটিয়েছে ঢাকায় রয়ের প্রধান রাজেশ কুমার অগ্নিহোত্রীর সাথে, এবং দেশ বিরোধী ষড়যন্ত্র করেছে। অথচ এই লেফটেন্যান্ট জেনারেল আকবরের থাকার কথা, চাকরিচ্যুত হয়ে থাকার কথা জেলে। সে জেলে না থাকে সেনানিবাসের ভিতরে বসে দেশ বিরোধী ষড়যন্ত্র করে চলেছে। তার চাকরি শেষ বা অবসরে যাওয়ার সময় এই অক্টোবর মাসের 30 তারিখে, কিন্তু চাকরি এবং এলপিআর দুটোই শেষ, কিন্তু তার এলপিআর অবৈধভাবে আরও 1 বছর বাড়ানো হয়েছে, যেন সেনানিবাসের ভিতরে থেকে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র চালাতে পারে। এই ইংলিশে কথা আছে আনলাকি 13, দেশের জন্য সত্যিই আনলাকি 13, বা তার ব্যক্তিগতভাবে আওয়ামী শাসনামলে এরা হয়েছে লাকি 13। 3 বাহিনী প্রধান এবং যে সেনাপ্রধান হতে চেয়েছিল একসময়, এহেন খারাপ কাজ নাই যে করে নাই। বাংলাদেশের মানুষ হত্যা থেকে আরম্ভ করে প্রাক্তন বিচারপতি সিনহাকে দেশ থেকে বিতাড়িত করা, আয়নাঘর প্রতিষ্ঠিত করা, এবং তার মাধ্যমে অগণিত মানুষকে হত্যা করা এবং দুঃসহ জীবন তাদেরকে যাপন করতে বাধ্য করা। অথচ সে এখনও সেনানিবাসের ভিতরে বসে ষড়যন্ত্র করছে। আসিফ নজরুল, আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন পড়িয়ে বহু আইনজীবী বানিয়েছেন, কিন্তু নিজেই এখনও আইন প্রয়োগ করতে কী করে করতে হয় তা শিখলেন না, জানলেন না। এই যে গত 16টা বছর আইনের তোয়াক্কা না করে এই স্বৈরাচারী আওয়ামী লীগ তথা স্বৈরাচারী শেখ হাসিনা ও ভারত মিলে সারা বাংলাদেশের মানুষকে ভুগিয়েছে, লাখ লাখ মানুষকে সাফার করতে হয়েছে, বহু মানুষকে জীবন দিতে হয়েছে, বিনা কারণে বিনা অন্যায়ে তাদেরকে জেল জুলুম খাটতে হয়েছে। তার মাঝখানে মাহমুদুর রহমানও একজন লড়াকু বীর, যিনি অত্যাচারিত হয়েছেন বহু। অথচ উনি এতদিন পরে দেশে ফিরে যাওয়ার পরে আপনার উচিত ছিল সম্মানের সাথে ওনাকে চায়ের দাওয়াত দেওয়া আপনার অফিসে, তা না করে আপনি ওনাকে জেলে পাঠিয়ে আওয়ামী লীগের বি টিম হিসাবে খেলে যাচ্ছেন। আপনি প্রতিটা ক্ষেত্রে ব্যর্থ। আপনি আইন বিভাগে পড়ি এত বছর, এত মিষ্টি মিষ্টি লিপ সার্ভিস দিয়ে আপনি বিভিন্ন টক শোতে এসে এত দেশপ্রেমের কথা বলে অবশেষে প্রমাণ করলেন আপনার এই তথাকথিত জ্ঞান 16 আনাই নিচে। আবার অন্যদিকে আমরা দেখছি যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সেই আওয়ামী লীগের সুরে একই গান গাইতে শুরু করেছে, পাকিস্তানকে 71-এর জন্য ক্ষমা চাইতে হবে। ভারত যেই গান এতদিন গিয়েছে সেই গান সেও আবার কাজকর্ম বন্ধ করে দিয়ে এই বিদেশে এতগুলা দূতাবাসে মিশনে সমস্ত আওয়ামী এবং ভারতের বসানো লোক রেখে লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার তাকে ফেরত আসতে বলা হয়েছে। এছাড়া বাকি সমস্ত জায়গায় সব ভারতের এবং হাসিনার বসানো লোক, আর সে আওয়ামী লীগের গান গাইছে। অথচ তার ইমরান খান স্বয়ং নিজে কিন্তু
1971 সালের গণহত্যার জন্য ক্ষমা চেয়ে গেছেন। তার উচিত ছিল পাকিস্তানের সাথে এই সময়টা কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের সামরিক এবং বাংলাদেশ প্রতিরক্ষার চুক্তি করে নেওয়া, তাদের সাথে নিউক্লিয়ার যেই শক্তি আছে পাকিস্তানের, সেই আমব্রেলার ছায়াতলে বাংলাদেশকে নিয়ে আসা, যেন ভারত কখনো দুঃসাহস করলে বাংলাদেশ আক্রমণ করার, তাহলে পাকিস্তান যেন আমাদের পাশে দাঁড়ায়। একইভাবে চীনের সাথেও সেই ধরনের চুক্তি করার তাদের পদক্ষেপ নেওয়ার কথা। তা বাদ দিয়ে শুরু করেছে 11 কুশীলব, এই তৌহিদ হোসেন শুরু করেছে আবার ভারতীয় দালালি। অথচ এই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ভারতকে কিন্তু একবারও ক্ষমতায় চাইতে বলছে না। 53 বছরের দাদাগিরি তো বাদই দিলাম, এবং আমাদের সকল আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো তো বাদই দিলাম। এই যে 16 বছর বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে এবং ভারতের একটা পুতুল সরকারকে বসিয়ে রেখে সকল প্রকার অপকর্ম করেছে, বাংলাদেশে গণহত্যায় অংশগ্রহণ করেছে, তার জন্য কিন্তু ভারতকে ক্ষমা চাইতে বলছে না। এই যে এদের গোলাম চরিত্র, এই গোলাম চরিত্রের মানুষকে দিয়ে বাংলাদেশে কোনোদিন সংস্কার আশা করা যায় না এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করা আশা করা যায় না। এটা আপনাদেরকে বুঝতে হবে। এরা বুঝতে পারছে না যে কী ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশটা, আবার কোন দিকে যাচ্ছে। সব কিছুই হাসিনার বসানো এবং ভারতের বসানো সব কিছুই রয়ে গেছে প্রতিটা জায়গায়, সশস্ত্র বাহিনী, সিভিল প্রশাসনে, পুলিশে, সব জায়গায়। যারা পুলিশে বেশিরভাগই যারা হত্যায় জড়িত ছিল, গণহত্যায়, তারাও রয়ে গেছে। ভারত প্রশিক্ষণ দিচ্ছে পুতুলকে। হাসিনা তাকে ব্যবহার করা শেষ হয়ে গেছে, হাসিনার এক্সপায়ারি ডেট শেষ। এখন পুতুলকে তৈরি করা হচ্ছে বাংলাদেশে আবার পাঠানোর জন্য। এই কিছুদিন পরে যা আছে কোনো প্রকার সংস্কার হবে না, করতে দিবে না। এটা ডক্টর মোহাম্মদ ইউনূসরা বুঝতে পারছেন না। কোনো সংস্কার করতে দিবে না, যা ছিল তেমনই থাকবে সব কিছু, কোনো কিছুর বিচারও হবে না। এই যে আপনারা তো দেখেছেন, এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, ক্ষমতা তার হাতে, এই তিনি এলেন। এবং এই বিশ্বাস থেকে কিন্তু তিনি যে কর্মকাণ্ড করছেন, বডি ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছেন, এটি সঙ্গত কারণেই ভারতের পক্ষে তার প্রতি নির্ভর করার বা তাকে প্রমোট করার ক্ষেত্রে যাকে বলে ভারত আরো উদ্বুদ্ধ করবে। কারণ তিনি হতাশ হয়ে যাননি, তিনি হাউমাউ করে কান্নাকাটি করেননি, তিনি অনুশোচনা বোধ করেননি। এখনো পর্যন্ত যদি আপনারা তার কর্মকাণ্ড দেখেন, বরং তার ছেলে একেবারে চুপ হয়ে গেছেন বা কিছু সময় তিনি উত্তেজিত হয়ে এলোমেলো কথা বলেছেন। অন্যদিকে তাদের যে একটা বিশাল কানেক্টিভিটি রয়েছে ইংল্যান্ডে, ব্যবসায়িক মহলে, তারপরে শেষে রাজনৈতিক মহলে শেখ রেহানা এবং তার সন্তানদের, এর বাইরে ফিনল্যান্ডেও তাদের একটা রাজনৈতিকভাবে নিদারুণ শক্তিশালী অবস্থান আছে। আপনারা জানেন যে ববি বিয়ে করেছে ফিনল্যান্ডের খুবই সম্ভ্রান্ত পরিবারে, এবং তিনি সম্ভবত সেখানকার খুব বড় পর্যায়ের একজন রাজনীতিবিদ এবং মন্ত্রী। তো যাই হোক, এই ইউরোপে যে তাদের যাকে বলা হয় কানেক্টিভিটি, তার সঙ্গে সঙ্গে আমেরিকাতেও কিন্তু যারা আওয়ামী লীগ করেন, একটা সিঙ্গেল যারা আমেরিকাতে থাকেন, দেখেন তো আওয়ামী লীগের কোনো লোকের মধ্যে কোনো অনুশোচনা আছে কিনা, হতাশা আছে কিনা। বরং তারা এই শেখ হাসিনা এখান থেকে চলে গেছে, আবার ফিরে আসবে, আবার তারা ক্ষমতা পাবে, আবার রাজনীতি করবে, এই ধরনের একটা উচ্চাভিলাষ তাদের মধ্যে কাজ করছে। এবং এই কারণে তারা কিন্তু আমেরিকান যে লবি, সেই লবিটা এখনো পর্যন্ত তারা চালু রেখেছে। 2 নম্বর হলো যে আমেরিকা কিন্তু অফিসিয়ালি শেখ হাসিনাকে কখনোই রিজেক্ট করেনি। আপনাদের বুঝতে হবে যে মিস্টার পিটার ডিহাস বলেন, মিস্টার ডোনাল্ড লু বলেন, জো বাইডেন বলেন, তারা শুধুমাত্র একটা সিঙ্গেল জিনিস চেয়েছিল যে চীনকে বাদ দিয়ে আমেরিকার সঙ্গে তাদের একটা সম্পর্ক হোক। এই এতটুকুই শুধু তারা চেয়েছিল, এর বাইরে কিছু চায়নি। বরং শেখ হাসিনাকে সে 2014, 18, 24 এই ক্ষমতায় রাখার জন্য আমেরিকা যে কৌশল করেছে দিল্লির যাকে বলা হয় গ্রিন সিগন্যালে বা দিল্লিকে খুশি করার জন্য, তার দ্বারা মূলত বিএনপির যারা লোকজন আছে, জামাতের যারা লোকজন আছে, তারা শুধু বারবার প্রতারিত হয়েছে। কিন্তু লাইন অফ যাকে বলা হয় ডিপ্লোম্যাসি, সেই লাইন অফ ডিপ্লোম্যাসিতে আমেরিকা কখনোই বিএনপি বা জামাতে গ্রিন সিগন্যাল দেয়নি। তারা যে কৌশলগুলো করেছে, সেই কৌশলে আওয়ামী লীগকে তারা ক্ষমতা রাখার জন্য মূলত একটা সেফ এক্সিট দিয়েছে। তো যাই হোক, সেই অবস্থাতে যে শেখ হাসিনার পলায়নটি এবং গণ অভ্যুত্থানটি, এটি একেবারে অলৌকিক, অপ্রত্যাশিত, এবং এই সময়টাতে এটি হবে, এটি আমাদের স্বপ্ন ছিল, কিন্তু এটা যে বাস্তব হবে এরকম বাস্তববাদী রাজনীতিবিদ আমাদের মধ্যে কেউ ছিল না, কিন্তু ঘটনা ঘটে গেছে। সম্মানিত দর্শক মণ্ডলী, এতক্ষণে নিশ্চয়ই আপনারা প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় আবারও কি শেখ হাসিনা ক্ষমতায় আসবে? আপনার ব্যক্তিগত মন্তব্যটি কমেন্ট বক্সে জানাবেন। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।